Assalamu alaikum. Hope you all are fit and fine. Welcome to our new class today. We are going to start sentence. আমরা আজকে দেখব সেন্টেন্স সম্পর্কে বা আমরা জানি এই চ্যাপ্টারটি নেওয়া হয়েছে সাইফুল ইসলাম স্যারের লেখা সহজ ভাষায় ইংলিশ গ্রামার বই থেকে চ্যাপ্টার নাম্বার 9 পেজ নাম্বার 53 আমরা সচরাচর যে সেন্টেন্সগুলো তৈরি করে থাকি ইংলিশে সেই সেন্টেন্সগুলো তৈরি করতে আমাদের কিছু ক্রম অতিক্রম করতে হয় বা কিছু নিয়ম কানুন মেনে সেন্টেন্সগুলো তৈরি করতে হয় এই স্লাইডের প্রথম সেন্টেন্সটাই যদি আমরা দেখি দেখলে মনে হয় একটু হাস্যকর মনে হচ্ছে কারণ এই সেন্টেন্সটা আমরা সবাই জানি এবং ব্যবহারও করে থাকি সো এখানে যখনই আমরা দেখছি যে আই রাইস ইট মনে হয় যে দেখে কেমন লাগছে কি এটা কি সেন্টেন্স হলো এটা হচ্ছে অনেক ছোট্ট একটা সেন্টেন্স এবং অনেক ইউজেবল সবসময় আমরা ব্যবহার করে থাকি কিন্তু এরকম যখন আমরা বড় সেন্টেন্সগুলো ব্যবহার করি সেই সেন্টেন্সগুলোতে আমাদের একটু সমস্যা হয়ে যায় যে মূলত আমরা সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করব সেন্টেন্সগুলো তৈরি করারও আমাদের কিন্তু একটা সাধারণ নিয়ম আছে এই প্রথমে যে সেন্টেন্সটা এখানে লেখা হয়েছে আই রাইস ইট এটা কিন্তু মূলত সেন্টেন্সের তালিকায় পড়ে না কারণ এখানে কি এর যে একটা ক্রম আছে ক্রমটাকে অনুসরণ করা হয়নি প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে একটা সাবজেক্ট রাখতে হবে তারপরে আমাদের একটা ভার্ব ব্যবহার করতে হবে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের এতটুকু মেনে চলতে হয় যে প্রথমেই সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব এবং এক্সটেনশন এটাকে আমরা এভাবে যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে এটাকে আমরা একটা পূর্ণ বাক্য বলতে পারি এবং এখানে একটা অর্থ আসবে যেমন এখানে লেখা হয়েছে আই রাইস ইট সেন্টেন্সটাকে যদি আমরা সঠিকভাবে লিখতে যাই এই স্ট্রাকচার অনুযায়ী তাহলে হবে আই তারপরে হচ্ছে ভার্ব ইট তারপরে হচ্ছে এক্সটেনশন হচ্ছে রাইস এখন কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হয়েছে তার মানে আমাদের একটা সেন্টেন্স সাধারণভাবে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা ফলো করতে হয় স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এক্সটেনশনের ভিতরে কিন্তু অবজেক্টও থাকতে পারে ওকে তাহলে এই প্রথমেই সেন্টেন্সটা ছিল আই রাইস ইট এটা মিনিংই আসে না কেমন জানি অর্থপূর্ণ হচ্ছে না যখনই আমরা বললাম আই ইট রাইস তখন এটার মিনিং চলে আসছে যে কি আমি ভাত খাই ওকে এবার দেখেন একটা সেন্টেন্সে আমরা কীরকম মানে ইনঅ্যাকিউরেসিগুলো করে থাকি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কমপ্লিট সেন্স থাকতে হবে বা পূর্ণ অর্থ থাকতে হবে যেটার এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা দেখতে পাই না আই রাইস ইট আবার যদি বলি কম্বিনেশন অফ ওয়ার্ড শব্দের মিলন এখানে কিন্তু শব্দের কোনো মিলন দেখতে পাচ্ছি না আই রাইস ইট কারণ আমি এই স্ট্রাকচারটা ফলো করিনি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আবার যদি বলি কারেক্ট অর্ডার বা সঠিক একটা নিয়ম সেটাও কিন্তু এটা পালন করছে না তাহলে আমরা আই রাইস ইট এটাকে কিন্তু একটা খুব ভালো একটা সেন্টেন্স বলতে পারছি না কিন্তু যখনই আমি বলছি আই ইট রাইস তখন দেখেন কমপ্লিট সেন্স হচ্ছে আবার কম্বিনেশন অফ ওয়ার্ড হচ্ছে শব্দের মিলন দেখা যাচ্ছে এবং কারেক্ট অর্ডারও বা সঠিক নিয়মও দেখা যাচ্ছে তাহলে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে একটু ভেবেচিন্তে তৈরি করতে হবে যে প্রথমে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব তারপরে একটা ভার্ব তারপরে হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট ওই সেন্টেন্সটি সম্পর্কে এখানে লেখা হয়েছে উপরের বাক্যটি খেয়াল করুন এখানে শব্দের সমষ্টি আছে তবে তা অর্থপূর্ণ নয় তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটি হওয়া উচিত ছিল আই ইট রাইস যেটা আমরা একটু আগেই দেখেছি কিন্তু তা না হয়ে আই রাইস ইট হওয়ায় বাক্যটি সঠিক বা অর্থপূর্ণ হয়নি আশা করি আপনি বুঝতে পারছেন যে প্রথমেই যে আমরা সেন্টেন্সটা দেখিয়েছিলাম আই রাইস ইট এটা কিন্তু একদমই কারেক্ট না যখন আমরা এটাকে চেঞ্জ করে এই স্ট্রাকচারটা ব্যবহার করে লিখেছি তখন কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হয়েছে এবং মিনিংপূর্ণ তারপর এখানে সঠিক অর্ডার অনুযায়ী বা মিনিং সম্পন্ন একটা সেন্টেন্স লেখা হয়েছে যে রিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল এই বাক্যটি কয়েকটি ওয়ার্ড বা শব্দের সমষ্টি তাহলে সমষ্টিগত দিক থেকেও সেন্টেন্সটা ঠিক আছে তারপর শব্দগুলো ক্রমানুসারে বসেছে দেখেন রিতা হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটাকে এক্সটেনশন বলতে পারি আর সব মিলে একটি অর্থপূর্ণ বাক্যে পরিণত হয়েছে তার মানে রিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল রিতা একজন বুদ্ধিমতী মেয়ে চলুন আমরা দেখি যে 54 নম্বর পেজে লক্ষণীয় কিছু বিষয় দেয়া আছে
লক্ষণীয় বিষয়টা কি? আমরা কথা বলার সময় কখনো একটি শব্দ ব্যবহার করি কিংবা একাধিক শব্দের সমষ্টি বা গ্রুপ অফ ওয়ার্ডস ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে। যেমন যদি বলি এখানে একটা কনভারসেশন দেয়া আছে তামিম এবং শোয়েব। তামিম বলল কি, ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? এবার শোয়েব আনসারে কি দিয়েছে? আনসারে বলেছে ইয়েস, হ্যাঁ। এখন এই তামিম অনেক বড় একটা বা গ্রুপ অফ ওয়ার্ডস মিলে একটা সেন্টেন্স তৈরি করে একটা কোশ্চেন করেছে যে তুমি কি চা পছন্দ করো? ডু ইউ লাইক টি? এখানে কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড বা একটার অধিক আমরা কি পেয়েছি? শব্দ পেয়েছি। একটার অধিক শব্দ যুক্ত হয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এবং শোয়েবের যদি কনভারসেশনটা দেখি আমরা, তাহলে এখানে দেখছি যে শুধু শোয়েব বলেছে ইয়েস, হ্যাঁ। তার মানে তামিমও কিন্তু তার মনের ভাব প্রকাশ করেছে এবং শোয়েবও কিন্তু তার মনের ভাব প্রকাশ করেছে। এখন কথা হচ্ছে, আমরা অনেক সময়ই ভেবে থাকি যে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে গেলে বা মনের ভাব প্রকাশ করতে গেলে সবসময়ই মনে হয় গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয় বা মনের ভাব প্রকাশ করতে হয়। তা কিন্তু আসলেই না। আমরা কিন্তু খুব শর্ট এই যে ইয়েস, নো এগুলো দিয়েও মনের ভাব প্রকাশ করতে পারি। প্রথম বাক্যটিতে যেমন একাধিক শব্দের সমষ্টি মনের ভাব প্রকাশ করেছে, তেমনি দ্বিতীয় বাক্যটিতে শুধু একটি শব্দের ব্যবহারে মনের ভাব প্রকাশ পেয়েছে। সুতরাং বলা যায় একটি সেন্টেন্স বা বাক্য হতে হলে যে একাধিক শব্দের প্রয়োগ থাকতে হবে কথাটি পুরোপুরি সত্য নয়। লক্ষণীয় বিষয় 2-এ আবার দেখা যায় যে একটা সেন্টেন্স দেয়া আছে, সেটা হচ্ছে কি, হি গোজ টু ঢাকা অন ফ্রাইডে। সে শুক্রবার ঢাকা যায়। এখানে দেখা যাচ্ছে যে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যুক্ত হয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। এর পরিবর্তে যদি হি গোজ, সে যায় বলে থেমে যায়, তাহলে কি সেন্টেন্স বা বাক্য হবে? উত্তর হ্যাঁ, অবশ্যই হবে। কারণ আমরা জানি একটা সেন্টেন্সে একটা ভার্ব নিশ্চয়ই থাকতে হবে। যখনই দেখব যে একটা সেন্টেন্সে একটা ভার্ব যুক্ত আছে এবং সাথে আবার সাবজেক্টও আছে, তাহলে নিশ্চয়ই আমরা হি গোজ এটা দিয়ে কিন্তু আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, অর্থপূর্ণ বা মনের ভাব প্রকাশ করা যায়। বাক্যটি ভালোভাবে খেয়াল করলে দেখা যায় যে বাক্যটি দ্বারা মনের ভাব যথাযথ প্রকাশ পেয়েছে, তাই এটি একটি সেন্টেন্স বা বাক্য। তাহলে হি গোজ এটা হচ্ছে একটা সেন্টেন্স। লক্ষণীয় বিষয় যদি 3 দেখি, চলুন ব্যাপারটি আরও ভালোভাবে পরিষ্কার হওয়া যাক। লক্ষণীয় বিষয় 3-এ আমরা দেখতে পাই যে এখানে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি, হোয়াট ডাজ রহিম ডু? রহিম কি করে? এখানে লেখা আছে উত্তরটা অনেক সময় সংক্ষিপ্তভাবে বলে থাকে। রহিম কি করে? রহিম লিখে, রহিম পড়ে, রহিম যায়, রহিম খায়। তাহলে দেখেন শুধু আমরা এখানে কি করছি, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব ব্যবহার করছি। রহিম প্লেস, রহিম খেলে। তাহলে যা দ্বারা বক্তার মনের ভাব যথাযথ প্রকাশ পায়, তাই বলা হয় এটি একটি সেন্টেন্স বা বাক্য। তাহলে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের মেইন হচ্ছে একটা ভার্ব অবশ্যই লাগবে। ভার্ব ছাড়া আমরা জানি যে কখনোই সেন্টেন্স তৈরি হয় না। সো আমরা দেখি যে শর্ট করে যদি আমরা সেন্টেন্স তৈরি করতে যাই, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব দিলেই আমাদের একটা সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। সেখানে শুধু একটু অবজেক্ট বা এক্সটেনশন যুক্ত করলে সেন্টেন্সটা আরও বড় হয়ে যায় এবং সাবজেক্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়। পেজ নাম্বার 55-এ কিছু এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলগুলো একটু দেখে নেই। লিওন ইজ আ স্টুডেন্ট অফ ইংলিশ থেরাপি। লিওন ইংলিশ থেরাপির একজন ছাত্র। মাহি ওয়ান্টস টু বি আ ডক্টর। মাহি একজন চিকিৎসক হতে চায়। দ্য স্কাই ইজ ব্লু। আকাশ নীল। আই নেভার টেল আ লাই। আমি কখনো মিথ্যা বলি না। ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? সুইচ অফ দ্য লাইট। বাতিটি বন্ধ করো। ওয়াও, হোয়াট আ সিনারি। কি সুন্দর দৃশ্য। সো এই যে এখানে যে সেন্টেন্সগুলো আমরা লিখেছি বা উল্লেখ করা আছে, এই সেন্টেন্সগুলোকে আমরা নাম দিতে পারি। এই সেন্টেন্সগুলো বিভিন্ন ধরনের সেন্টেন্স। সো এখন আমরা শিখব যে সেন্টেন্সগুলো কত ধরনের হতে পারে এবং তাদের স্ট্রাকচারগুলো কি কি। আমরা কিভাবে বুঝতে পারি যে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, এই সেন্টেন্সটা
ইম্পারেটিভ আর অপটেটিভ, এক্সক্লামেটরি। ক্লাসটা করার পরে মনে হয় যে সেন্টেন্সগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো যে কোন সেন্টেন্সের নামগুলো কি। চলুন দেখা যাক সেন্টেন্স কত প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। সো এগুলোর বাংলা মিনিং যদি বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সের মিনিং হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য হচ্ছে সাধারণত আমরা যেই সেন্টেন্সগুলো বিবৃতি করে থাকি এবং সাধারণভাবে যেই সেন্টেন্সগুলো বলে থাকি সেগুলোকেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। যদি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা সবসময় কি করা হয়, কোশ্চেন করা হয় বা প্রশ্নবোধক বাক্য যেইগুলো সেইগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। ইম্পারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। যদি বলি অপটেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে প্রার্থনাসূচক বাক্য। আর যদি বলি এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। চলুন এই সেন্টেন্সগুলোর ইন্ডিভিজুয়াল আলোচনায় আসে। অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এই ক্লাসের শুরুতেই যে একটা সেন্টেন্স লিখেছিলাম সেই সেন্টেন্সে যে একটা স্ট্রাকচার ছিল, স্ট্রাকচারটা ছিল কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে সাধারণত আমরা যেই সেন্টেন্সগুলো তৈরি করে থাকি সেই সকল সেন্টেন্সগুলোকেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। যদি বলি যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় বা কোনো কিছু বর্ণনা দেয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন তানদিদ গোজ টু ঢাকা, তানদিদ ঢাকায় যায়। তাহলে নিশ্চয়ই এখানে বর্ণনা করা হচ্ছে, একটা সেন্টেন্সকে কি করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। আই লাভ ইংলিশ থেরাপি, আমি ইংলিশ থেরাপি ভালোবাসি। দেখেন এই সেন্টেন্সগুলো আমরা সাধারণভাবেই বলে থাকি। এই সাধারণভাবেই যে সেন্টেন্সগুলো তৈরি করি সেই সেন্টেন্সগুলোকেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, মানে যেই সেন্টেন্সগুলো হচ্ছে পজিটিভ। যেমন এই যে একটু আগেই বললাম আই লাভ ইংলিশ থেরাপি, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি। তানদিদ ডাজন্ট গো টু ঢাকা, এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি নেগেটিভ সেন্টেন্স। ওকে, সো অ্যাসার্টিভের হচ্ছে 2টা সেন্টেন্স, 2টো ভাগ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আর সহজেই একটা জিনিস মনে রাখবো, যেই সেন্টেন্সগুলোতে নট যুক্ত থাকবে সেইগুলোকে নিশ্চয়ই আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো, আর যেইগুলো সাধারণভাবেই সেন্টেন্স নট ছাড়া সেই সেন্টেন্সগুলোকে আমরা কি সেন্টেন্স বলতে পারি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারি। এবার যে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, তার মাঝে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। সো অ্যাফার্মেটিভ নিয়ে একটু কথা বলবো। যেই সেন্টেন্স দ্বারা হা বোধক উত্তর কিংবা কোনো কিছু স্বীকার করা হয় তাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে থাকি। স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট, যে কোনো কিছু হতে পারে। যেমন সিয়াম ওয়ান্টস টু বি অ্যান আর্মি, সিয়াম সেনা সদস্য হতে চায়। দেখেন এই সেন্টেন্সগুলো হচ্ছে সাধারণভাবেই বলা হচ্ছে এবং একটা স্ট্রাকচার ফলো করা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এবং আমরা যদি পরের সেন্টেন্সটাই দেখি, রাকিব ইজ আ ফ্রিল্যান্সার, রাকিব একজন ফ্রিল্যান্সার। মান্বিতা ইজ আ গভর্নমেন্ট জব হোল্ডার, মান্বিতা একজন সরকারি চাকরিজীবী। শি ইজ আ টিচার, সে একজন শিক্ষিকা। রিতা ড্রাইভস আ কার, রিতা একটি গাড়ি চালায়। তাহলে এই সেন্টেন্সগুলো হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোতে আমরা নেগেটিভের কোনো চিহ্ন মাত্র দেখতে পাই না। এই সেন্টেন্সগুলোকে আমরা বলে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের হা বোধক সেন্টেন্স। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স তো বটেই, সেগুলো হচ্ছে আবার অ্যাফার্মেটিভ। অ্যাসার্টিভের 2 নাম্বার সেন্টেন্সটা যদি আমরা বলি তাহলে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সগুলো না বোধক বা নট যুক্ত থাকে সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলে থাকি, না বোধক বা নেগেটিভ সেন্টেন্স বলে থাকি। আমরা যদি একটু দেখি যে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট দিতে হবে আমাদের প্রথমেই, তারপরে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে আমাদের নট যুক্ত করতে হবে, তারপর গিয়ে ভার্ব এবং এক্সটেনশন। দেখেন দে ডু নট প্লে ওয়েল, তারা ভালো খেলে না, তারা ভালো খেলে না। এটার পজিটিভ সেন্টেন্স কি ছিল, তাহলে তারা ভালো খেলে। তাহলে পজিটিভ সেন্টেন্স যদি আমরা তৈরি করতে যাই তাহলে কি হবে, দে
প্লে ওয়েল, তারা ভালো খেলে। তাহলে দেখেন আমরা প্রথমেই যে স্ট্রাকচারটা ব্যবহার করেছিলাম এটার সাথে এটা মিলে যাচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর যখনই আমরা এটাকে নেগেটিভ তৈরি করলাম, দেখেন কি আসলো, সাবজেক্ট প্লাস অক্সিলারি হিসেবে এখানে ডু আছে, তারপরে হচ্ছে নট, তারপরে হচ্ছে প্লে এবং এক্সটেনশন। রাতুল ডাজন্ট লাইক টি, রাতুল চা পছন্দ করে না। সো এভাবে আমরা দেখব এই স্ট্রাকচারটা। যখন দেখব সাবজেক্ট দ্বারা একটা সেন্টেন্স শুরু হচ্ছে, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ। যদি নট যুক্ত না থাকে সেটাকে আমরা পজিটিভ বলতে পারি বা অ্যাফার্মেটিভ, আর যদি নট যুক্ত থাকে সেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো। সো সেন্টেন্সের দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা ছিল হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। সো প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করতে গেলে এর কিন্তু একটা স্ট্রাকচার আছে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ মানে কি পজিটিভ বাক্য, একটা হচ্ছে কি নেগেটিভ, একটা হচ্ছে হ্যাঁ-বোধক বাক্য, আরেকটা হচ্ছে না-বোধক। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলি তাহলে হচ্ছে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো। এই সেন্টেন্সটাতে যেহেতু কোনো নট নেই তাহলে নিশ্চয়ই আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটা হচ্ছে কি পজিটিভ এবং হ্যাঁ-বোধক। এবং নেগেটিভ সেন্টেন্সে দেখা যাচ্ছে কি প্রথমে আমরা কি দিয়েছি, ডু নট অর ডোন্ট। ডোন্ট ইউ লাইক টি, ডোন্ট ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো না। দেখেন সেন্টেন্সটা কিন্তু দেখাই যাচ্ছে এখানে নট যুক্ত হয়ে সেন্টেন্সটা নেগেটিভ হয়েছে, তার মানে এখানে না বোধক কোশ্চেন করা হয়েছে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো একটা স্ট্রাকচার ফলো করে থাকে। প্রথমেই আমরা দেখতে পাই যে কি আমাদের যদি কোশ্চেন তৈরি করি তাহলে প্রথমে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং অবজেক্ট বা এক্সটেনশন। যদি এই সেন্টেন্সটাকে একটু ফলো করি দেখবেন এই সেন্টেন্সটা কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করছে। ডু হচ্ছে এখানে কি অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে ইউ কিন্তু এখানে সাবজেক্ট। যদি বলি রেড তাহলে হচ্ছে মেইন ভার্ব। নিউজ পেপার এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি। তুমি কি সংবাদপত্র পড়ো, ডু ইউ রিড নিউজ পেপার। তারপর ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার, ডু ইউ ওয়ান্ট টু বি টিচার, তুমি কি শিক্ষক হতে চাও। তাহলে দেখেন সব সেন্টেন্সগুলো এই স্ট্রাকচারটা ফলো করেই হচ্ছে। সো এটাকে আমরা বলতে পারি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু হচ্ছে অ্যাফার্মেটিভ। প্রশ্নবোধক বাক্যগুলো যখন না বোধক হয়ে যায় সেগুলোকে আমরা বলি কি নেগেটিভ ইন্টারোগেটিভ। সো আজকে আমরা দু ধরনের সেন্টেন্স দেখেছি, একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভে দেখেছি দুই ধরন, একটা হচ্ছে কি হ্যাঁ-বোধক, একটা না-বোধক। আর যদি বলি ইন্টারোগেটিভে ছিল হ্যাঁ-বোধক এবং না-বোধক। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং যদি কোনো আপনাদের কোশ্চেন থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাদেরকে। থ্যাংক ইউ।